ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন না। নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এর আগে হয়েছে, এখন হচ্ছে, এর পরেও আবার হবে। এটা খুব একটা কোনো বড় কথা নয়, এটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে ইস্তফা শব্দটা খুব খারাপ একটা শব্দ। দেখুন, এই মুহূর্তে সরকারে বা সরকারের মাথার উপরে যারা বসে রয়েছেন তাদের কিন্তু এসব নিয়ে বিন্দুমাত্র খুব একটা কোনো চিন্তা নেই। মাথা ব্যথা হ্যাঁ খানিকটা রয়েছে, কিন্তু চিন্তা নেই। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তারা তো বলেই দিয়েছে যে দেখুন ইমিডিয়েটলি এসবের মধ্যে আমরা নেই, পরে আসুন বসবো, তখন দেখা যাবে। এবার কেউ যদি নেই এবং এর মধ্যে যদি কিছু হয়ে যায়, দু চারটে প্রাণ পাখি উড়ে যায়, কেউ যদি কিছু বলে দেয়, কি এসে যায় তাতে? যেন কত কি সয়ে যেতে হয় ভালোবাসা হলে। নমস্কার, আমি পৌলমী, এবং আমি কিন্তু একেবারেই আর কি করছি না, বরং তার উল্টোটা, আমি কিন্তু সিরিয়াস, আমি ভীষণ সিরিয়াস। আমি শুধু কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি আজকের পর্বে, যে প্রশ্নগুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং সেগুলো নিয়ে ইনিয়ে বিনিয়ে বেশ কিছু যুক্তি খাড়া করা হচ্ছে। যেমন দেখুন এই কথাটা যে হ্যাঁ তো নিটের প্রশ্ন ফাঁস হয়েছে, পেপার লিক হয়েছে, তো তাতে কি এসে যায়? গোটা দেশের কজন নিট দেয়? গোটা দেশের সমস্ত ভোটাররা তো নিট দেয় না। তাহলে এ নিয়ে খুব একটা চিন্তা ভাবনার তো কোনো জায়গা নেই। কংগ্রেসের আমলে এরকম কত লিক হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস তো গোটা সিস্টেমটাকেই বেঁচে খেয়ে দিয়েছে। তো সেই রকম আমাদেরও কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে আমাদেরও, লিটিল 30 ml। এ নিয়ে এত চিন্তার তো কিছু নেই। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন না, তার কারণটা হচ্ছে আমাদের দেশের এই সরকার মনে করে যে একজন কেন্দ্রীয় মন্ত্রী যদি ইস্তফা দিয়ে দেন তাহলে সরকারের যে ভাবমূর্তি রয়েছে সেটা দুর্বল হয়ে যাবে। গত 12 বছর ধরে আমাদের দেশের বিজেপির সরকার নিজেদের এইভাবে সামনে রেখে এসেছে যে বিজেপি হচ্ছে একেবারে রাফ অ্যান্ড টাফ হিম্যান, দুর্ভেদ্য একটা দেওয়াল। সেখানে ফাটল তো অনেক দূরের কথা, একটা ছিদ্র পর্যন্ত দেখা যেতে পারে না, অসম্ভব, হতেই পারে না। সে বারবার বলে এসেছে যে মোদি কিন্তু মোদি নয়, মোদি হলো পুষ্পা, আর পুষ্পা ঝুঁকেগা নেহি। এইটাই তো ব্র্যান্ড, আর ব্র্যান্ড নিজেই নিজেকে কি ডাইলিউট করতে পারে? এই সরকার বারবার বলে এসেছে আমার মজবুর সরকার চাই না, আমার চাই মজবুত সরকার। মজবুর সরকার হবে না, তো এই মজবুত সরকারকে আপনি কিছুতেই মজবুর করতে পারবেন না, সে মজবুর কিছুতেই হবে না। এবং এতদিন ধরে মনমোহন সিংকে ঠোকা দেওয়া হয়েছে, এখন মোদি নিজেই কি মনমোহন সিং হয়ে যাবেন নাকি? সেটা তো হবে না। অতএব এইভাবেই সে এগিয়ে যাবে। এবার আপনি বলবেন যে এটা কি তাহলে জেদ, এটা কি সরকারের জেদ? তো জেদ যদি হয় তো জেদ, জেদ তো ভালো জিনিস। জেদ জিতলে ইতিহাস হয়, আর জেদ হারলে মহাপতন। এই যেমন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন জিতেছেন, ক্ষমতায় থেকেছেন, তিনি ছিলেন অগ্নিকন্যা, এখন হয়ে গেছেন শ্রাবণের বন্যা, খালি বয়ে বয়ে যান। ফর্মুলা খুব সহজ, মোদি ক্যান ডু নো রং, দেয়ারফোর বিজেপি ক্যান ডু নো রং। ভুল হতেই পারে না, ভুল করতেই পারে না। আর যদি তারপরেও ভুল হয়ে যায় তখন যুক্তি হচ্ছে যে ভুল তো হবেই, এইটাই তো ঠিক, ভুল হওয়াটাই তো স্বাভাবিক। এত বড় এত বেশি বেশি কাজ, এত 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 বড় বড় কাজ হচ্ছে, তার মাঝখানে একটা দুটো ভুল তো হবেই, এটাই তো ঠিক, এটাই তো স্বাভাবিক। মোদিকে বাঁচাতে গেলে মন্ত্রীকে বাঁচাতে হবে, মন্ত্রীকে বাঁচাতে গেলে মোদিকে বাঁচাতে হবে। আচ্ছা, এই লিকটা যদি এখন অন্য সরকারের আমলে হতো, অন্য কোনো রাজ্যে হতো তখন, এবং সেটা তো হয়েওছে, এই সরকারের আমলেই যে প্রথম লিক হচ্ছে সেরকম তো নয়, এর আগের সরকারের আমলেও হয়েছে, তখন কিরকম প্রতিবাদ হয়েছে। যেমন এই মুহূর্তে একটা গল্প, এই আমাদের ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, তাকে নিয়েই চারিদিকে বেশ চাউর হচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রকাশ হচ্ছে। তখন 1997 সাল, এবং ধর্মেন্দ্র প্রধান তখন RSS এর ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত, ছাত্র রাজনীতি করছেন একদম সামনে থেকে। এবং সেই সময় উড়িষ্যাতে এইরকমই একটা প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, একটা পেপার লিকের ঘটনা উঠে এসেছিল, আর তার প্রতিবাদ করেছিলেন ধর্মেন্দ্র প্রধান। RSS এর সেই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত, তখন তিনি ছাত্র নেতা, সামনের সারিতে দাঁড়িয়ে পেপার লিকের প্রতিবাদ করেছিলেন। আর এই ঘটনার কথা কে বলছেন? ধর্মেন্দ্র প্রধানের একজন বন্ধু প্রশান্ত রাউত, তিনি বলছেন, উই স্টেজড আ প্রোটেস্ট अगेंस्ट দ্য ওড়িশা গভর্নমেন্ট ইন ফ্রন্ট অফ দ্য সেক্রেটারিয়েট। ভাবুন, সেক্রেটারিয়েট পর্যন্ত তারা পৌঁছে গেছেন, এখানে পার্লামেন্ট অভিযান, ওখানে সেক্রেটারিয়েট পর্যন্ত পৌঁছে যাওয়া হয়েছিল। Around 1500 students joined us there. He said that while the protest was peaceful, the police had charged against the activists. We were quite scared. Dharmendra Pradhan was badly beaten up that time. He had a few fractures too. ভয়ঙ্কর মারা হয়েছিল ধর্মেন্দ্র প্রধানকে, তার রীতিমতো হাড়গোড় ভেঙে গিয়েছিল। পেপার লিক, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ করে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন ছাত্র নেতা ধর্মেন্দ্র প্রধান, এবং সেই সময় পুলিশের তরফ থেকে তাকে মারধর করা হয়েছিল, বেধড়ক মারধর করা হয়েছিল। এবার এইরকম একজন ছাত্র নেতা যখন আস্তে আস্তে এগিয়ে গিয়ে তারপর মন্ত্রী হন, দেশের শিক্ষামন্ত্রী হন, তখন আপনি কি আশা করবেন? আপনি কি এরকম কিছু আশা করলেন যে উনি যেহেতু এটা দেখে এসেছেন, উনি নিশ্চয়ই ভেবেছেন যে আমি ছাত্র অবস্থায় প্রতিবাদ করতে গিয়ে এই পেপার লিক হয়েছে, তার বিক্ষোভ দেখাতে গিয়ে মার খেয়েছি, আমি নিজে
নিজে যখন এই মন্ত্রী হয়েছি আমি ছাত্রদের সঙ্গে কখনো এই ব্যবহার হতে দেব না, আমি প্রশাসনকে ব্যবহার করে কখনো ছাত্রদের মার খাওয়াবো না, আমি কখনো পেপার লিক হতেই দেব না। যে পেপার লিকের জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে মার খেতে হয়েছিল সেরকম কোনো ঘটনা আমি ঘটতে দেব না। আর যদি সেটা হয়েও যায় আমি দায়িত্ব নেব, আমি দায়বদ্ধতা দেখাবো, আমি দায়িত্ব নিয়ে একেবারে ইস্তফা করে চলে যাব। আর যদি বা আমি ইস্তফা নাও দিই তাও আমি ছাত্রদের সঙ্গে বসবো, তাদের সঙ্গে বারবার বসবো, আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে আমি একটা জায়গায় আসার চেষ্টা করব। আপনি কি এরকম কিছু আশা করলেন? সেসব তো গুড়ে বালি মশাই। ছাত্র রাজনীতি করে মার খেয়ে উঠে আসা ছাত্র নেতা, তিনি আজ ছাত্রদের মার খাওয়া দেখছেন বসে বসে। রাজনীতি এবং ক্ষমতা বড়ই মজার জিনিস। এই মুহূর্তে সরকারের কাছেও এটা খুবই জরুরি যে সোনাম ওয়াংচুক যেন তার এই অনশনটা বন্ধ করেন। তার কারণ হচ্ছে, দেখুন, সরকারের অনেক পেয়াদা থাকতে পারে, বিজেপির অনেক সমর্থকরা চিৎকার করে করে গলা ফাটিয়ে বলতে পারেন যে সোনাম ওয়াংচুক চীনের দালাল, ডিপ স্টেট এজেন্ট ইত্যাদি এবং ইত্যাদি। কিন্তু আলটিমেটলি বাস্তবে সোনাম ওয়াংচুক একজন ইন্টারন্যাশনালি রেকগনাইজড পার্সন এবং তিনি এই যে অনশন করছেন তার জন্য একটা বেশ খারাপ ইমেজ তৈরি হচ্ছে বিশ্বজুড়ে। এরপর যদি তারা আরো বাড়াবাড়ি কিছু হয়ে যায় তখন বিষয়টা আরো খারাপ দিকে চলে যাবে, যেটা ভারত সরকার একেবারেই চাইবে না। সেই কারণে তাদের কাছেও এটা জরুরি যে সোনাম ওয়াংচুক যাতে অনশনটা ইতিমধ্যে বন্ধ করেন। এবং সেখানে দাঁড়িয়ে এই যে চিঠিটা সামনে এসেছে, চিঠিতে যে কথাটা লেখা হয়েছে সেটাও যদি আপনি দেখেন, যেখানে সোনাম ওয়াংচুক বলছেন যে তাকে বলা হয়েছে সরকারের তরফ থেকে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের বিষয়টা কনসিডার করে দেখা হবে। সেখানে বলা হচ্ছে a meaningful discussion in parliament to ensure accountability including consideration of the resignation of the honorable education minister। অর্থাৎ এখনো পর্যন্ত এই কথাটা তাকে দেওয়া হয়েছে, জেপি নাড্ডা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং এই রকম একটি প্রতিশ্রুতির কথা সামনে রাখা হয়েছে, সেই কথা তিনি চিঠিতে উল্লেখ করছেন। এবার এখানে বিষয়টা হলো, এই অনশন যদি বন্ধ হয়ে যায়, চাপটা যদি কমে যায়, জিনিসটা যদি আস্তে আস্তে একটু হালকা হয়ে যায়, তারপর এই কনসিডারেশনের কোনো জায়গা কি এই সরকার রাখবে, এরকম কোনো ভাবনা চিন্তা আদৌ কি করা হবে, সেই প্রশ্নটা আপনি করতে পারেন। এবং তারই সঙ্গে বলতে হয় যে দেখুন, এখন শুধুমাত্র আর ধর্মেন্দ্র প্রধানের বিষয়টা আটকে নেই, এখানে একটা কালেক্টিভ অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার জায়গা তৈরি হয়েছে সরকারের জন্য, যেটা পাবলিক, সাধারণ মানুষজন, ছাত্ররা সবাই দেখতে চাইছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে নিজেদের যে ইমেজটা এই বিজেপির সরকার তৈরি করেছে, বিজেপির সরকার নরেন্দ্র মোদীর যে রাফ অ্যান্ড টাফ একটা ভীষণ শক্তিশালী শক্তপোক্ত একটা যে ইমেজ তৈরি করা হয়েছে, সেটাকে বজায় রেখে যদি কিছু করা যায় তবেই কিন্তু কোনো একটা পদক্ষেপ দেখা যেতে পারে। ব্র্যান্ড ডাইলিউট কেউ করবেন না, যে কথাটা আগেই বললাম। এবং সেক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই মনে আছে, কৃষক আন্দোলন যখন হয়েছিল, কৃষকদের জন্য যে আইনগুলো আনা হয়েছিল, সরকারকে সেগুলো আবার রোল ব্যাক করতে হয়েছিল, ফিরিয়ে নিতে হয়েছিল। কিন্তু সেখানেও কিন্তু সরকারের স্ট্যান্ড এটাই ছিল, বিজেপির স্ট্যান্ড এটাই ছিল যে আমরা যেগুলো এনেছিলাম সেগুলো কৃষকদের জন্য ভালোই ছিল। কৃষকরা নিজেদের ভালোটা বুঝতে পারেননি, ঠিক আছে, আমরা কৃষকদের সঙ্গে কোনো লড়াইতে যেতে চাই না, তাই আমরা এগুলো ফিরিয়ে নিলাম। কিন্তু আসলে আমরা যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কৃষকদের জন্য কিন্তু ভালোই ছিল। সেই রকমভাবেই এবারেও এই একটা জায়গা নিজের রেখে, নিজের একটা ফেস লস হবে না এরকম জায়গা তৈরি করে যদি কিছু করা যেতে পারে তবে কিছু একটা হতে পারে। ধর্মেন্দ্র প্রধান যদি এখন নিজে থেকে সামনে এসে বলেন যে আমি ডিসাইড করেছি, আমি একটা মরাল স্ট্যান্ড নিলাম, আমি সরে দাঁড়াচ্ছি, আমাকে কেউ বলেনি, কেউ আমাকে বাধ্য করেনি, কারুর বলার জন্য নয়, আমার নিজের মনে হয়েছে তাই আমি এটা করলাম, এই রকম একটা পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। দ্বিতীয় বিষয় হলো, এটা তো ডিপ স্টেটের চক্রান্ত, চীনের দালালরা সবাই এই কাজটা করছে। আরেকটা বাংলাদেশ, আরেকটা নেপাল বানানোর চক্রান্ত করা হচ্ছে আসলে ভারতে বসে। না 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 না, এইটা কিন্তু একদম ভাববেন না যে নেপালের সাইজটা কত, বাংলাদেশের সাইজটা কত। আমরা না খুব কনভিনিয়েন্টলি নিজেদের ইচ্ছা মতো যখন খুশি বিশ্বগুরু আর যখন ইচ্ছা বিশ্বভীরু হয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। একদিকে আমরা বলবো যে 12 বছর ধরে এই সরকার রয়েছে, শক্তিশালী সরকার, দেশ সামলাচ্ছে 12 বছর ধরে, আর এই বিজেপির সরকারের হাত ধরে আমরা নাকি এমন একটা শক্তিশালী দেশ বানিয়ে ফেলেছি যাদের এখন দেখলেই সবাই স্যালুট করে। আমরা সবাইকে চোখ রাঙিয়ে চলি, সবাইকে আমরা রোয়াব দেখিয়ে চলি, আর সবাই একেবারে আমাদের সামনে লুটিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আবার একই সঙ্গে বলা হয় যে এই 12 বছরে এমন শক্তিশালী দেশ আমরা তৈরি করেছি যে কেউ আমাদের দেখতে পারে না, সবাই আমাদের ক্ষতি করার জন্য চারিদিকে বসে রয়েছে। এবার আপনি বলবেন এই দুটো কি একসঙ্গে হতে পারে? কিন্তু হচ্ছে তো, রোজ হচ্ছে, কন্টিনিউয়াসলি হচ্ছে। কারণ মিডিয়া আপনাকে দেখাচ্ছে আজ চীনের দালালরা চেষ্টা করছে, কাল চীনের প্রোডাক্ট বয়কট করতে আমরা ব্যর্থ হচ্ছি, তৃতীয় দিন আমাদের প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে হাসি হাসি মুখে মাখো মাখো ছবি দিচ্ছেন, চতুর্থ দিন এই চীনের দালালরা আবার কিন্তু কাঠি করতে শুরু করে দিচ্ছে। এইবার এর মধ্যে প্রথমটা হচ্ছে ডিপ স্টেট,
দ্বিতীয়টা হচ্ছে টুকরে টুকরে গ্যাং, তৃতীয়টা হচ্ছে ডিপ্লোমেসি, আর চতুর্থটার পর সবটা মিলিয়ে হচ্ছে জিও পলিটিক্স। আর এই রকম কঠিন একটা বিষয় আপনার কাছে আপনার হাতের মুঠোয় প্রত্যেক দিন চলে আসছে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের মাধ্যমে। আপনাকে এর জন্য খুব বেশি পড়াশোনাও করতে হবে না, শুধু আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে মেনে নিতে হবে যে আমরাই বিশ্বগুরু, আমরাই বিশ্বভীরু, দুটোই একসঙ্গে। এবার এইটা যদি আপনি মেনে নিতে না পারেন, এইটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আর কি, তাহলে আপনি অ্যান্টি ন্যাশনাল, আপনি দেশদ্রোহী। মানেটা কি দাঁড়ালো? হেডস আমি জিতছি, টেলস হলেও আমিই জিতছি। মানে এইখানে দেখুন বিষয়টা হচ্ছে, আপনি যদি আজকে প্রশ্ন করেন তাহলে বিজেপি কি করছে, উত্তর হলো লড়াই করছে, সে ভয়ঙ্কর লড়াই করছে চারিদিকে। আমরা শেষ কবে শান্তির ভাত খেয়েছিলাম কোন বছরে মনে নেই, শান্তি তো ভাত খাওয়াই ছেড়ে দিয়েছে কারণ নুন জোগাড় করতে পারে না, কিন্তু লড়াই চারিদিকে চলছে, টিভি স্ক্রিনে এদিকে ওদিকে দারুণ লড়াই চলছে। আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা, ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। আমাদের সরকার যদি সেই বাবা হয় যে রোজ বাড়ি ফিরে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরে ছেলে মেয়েকে পেটায়, তাহলে আমাদের দেশের মিডিয়া হয়ে গেছে সেই মা যে রোজ ছেলে মেয়েকে বলে, আরে বাবা তোর জন্যেই তো, তুই কেন বলতো এরকম করিস, বাবা কেন মারে, তুই তো একটু শান্ত হতে পারিস, তুই যদি একটু শান্ত হয়ে ঠিকঠাক বসে থাকিস তাহলে তো বাবাকে আর মারতে হয় না, বাবার কি তোকে এইভাবে রোজ রোজ মারতে এত ভালো লাগে বল, বাবা যাই করুক তুই একটু শান্ত হয়ে থাক, তাহলেই কিন্তু হবে না, বাবাই তো একটু মেরেছে, এত কিন্তু দুঃখ পাওয়ার এতে কোনো কারণ নেই। আপনাদের মনে আছে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য যে সিআরপিএফকে নিয়ে আসা হয়েছিল, এখন শোনা যাচ্ছে সেই সিআরপিএফকেই আবার তুলে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য। ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা লেখা বেরিয়েছে যে কিভাবে এই গোটা জিনিসটায় সরকারের মাথা ব্যথা থাকলেও ভয়ের কোনো বিষয় নেই। মাথা ব্যথা কেন আছে? দেখুন, মাথা ব্যথা আছে তার কারণ, যতই বলা হোক না কেন এগুলো টুকরে টুকরে গ্যাং, এগুলো সমস্ত ওই চীনের দালাল, ডিপ স্টেট এজেন্ট, ষড়যন্ত্র করা হচ্ছে সরকার ফেলে দেওয়ার জন্য, এসব যতই মুখে বলা হোক না কেন, আলটিমেটলি সরকারও এটা মানছে, সরকারও মেনে নিচ্ছে যে ইট হ্যাজ ক্রিয়েটেড আ ব্যাড অপটিক্স, একটা বাজে ইমেজ তৈরি হচ্ছে। যেহেতু দিল্লির বুকে ঘটনাটা ঘটছে, ন্যাশনাল মিডিয়া আমার পকেটে রয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে যাচ্ছে, সেখানে প্রচুর কথাবার্তা হচ্ছে, ইন্টারন্যাশনাল মিডিয়া তো খুবই কুচুটে, তারাও এসব দেখছে, তারাও রিপোর্ট করে দিচ্ছে। তাহলে এটাকে কিভাবে দেখানো যেতে পারে, কিভাবে এটাকে আমরা সামলাতে পারি? সামলাতে পারা যায় কিভাবে? যদি আমরা বলতে শুরু করি যে আসলে এইসব বাচ্চাদের তো মাথায় হাত বোলানো হচ্ছে, এইসব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে তো ভুল বোঝানো হচ্ছে। আরে বাবা, একজন মন্ত্রী সে রিজাইন করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নাকি? তারপরে এই পেপার লিক বন্ধ হয়ে যাবে, সব একেবারে ভালো হয়ে যাবে, এরকম হয় নাকি? ভুল বোঝানো হচ্ছে, রাজনৈতিকভাবে এই সমস্ত নেতারা এসে, বিরোধীরা এসে এই বাচ্চাদের ব্যবহার করছে, তাদেরকে ভুল বোঝাচ্ছে। এইসব একদিনে এভাবে একজন রিজাইন করলেই ঠিক হয় না, এর জন্য আলাদা করে সিস্টেম রয়েছে, সমস্ত মেকানিজম রয়েছে, সেগুলো তো আমরা সব অ্যাপ্লাই করব, সব তো আমরা দেখব, সব কিছুর সলিউশন রয়েছে। এই মাথা ব্যথাটা সরকারের রয়েছে কিন্তু কোনো ভয় নেই। তার কারণটা কি? দেখুন, এখন পার্লামেন্ট সেশন চলছে, বিরোধীরা বা বিরোধী বলতে যেটুকু পড়ে আছে একদম একদম নিভু নিভু করে যেটুকু সলতে রয়েছে আর কি, সেখানে পার্লামেন্টে বিরোধীরা এই নিয়ে প্রচুর চিৎকার চেঁচামেচি করতেই পারেন, কিন্তু আলটিমেটলি সামনে তো কোনো বড় নির্বাচন নেই। আর উত্তরপ্রদেশের যে নির্বাচন রয়েছে সেখানে নিটের এই পেপার লিক এটা মোটেই কোনো ইস্যু হবে না, তারা ধরেই নিয়েছে। পাইপ সেটা লিক করে, পেপার সেটাও লিক করছে, কি আর হবে? এটা কোনোভাবেই নির্বাচনের কোনো ইস্যু হবে না, অতএব ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি কুযুক্তি দিতে চান, কুযুক্তি যদি আপনি খুঁজতে যান, তাহলে যে কোনো জিনিসের জন্য আপনি পেয়ে যাবেন, যে কোনো প্রশ্ন আপনি তুলে নিন। এই যেমন ধরুন, পুলিশ ছাত্রছাত্রীদের সেদিন এইভাবে বেধড়ক মারধর করলো কেন? কেন এইভাবে পুলিশ তাদের পেটালো? ও মা, সংসদে যাচ্ছিল, পুলিশ মারবে না তো কি পুজো করবে? আরে বাবা, ওরা তো টুকরে টুকরে গ্যাং, ওরা কেউ ছাত্রছাত্রী নয়, সব টুকরে টুকরে গ্যাং, পুলিশ ওদের মারবে না তো কি পুজো করবে? ওদের কাছেও অনেক অস্ত্র ছিল, ওদের কাছেও পাথর ছিল, পুলিশ ওদের মারবে না তো কি করবে? পুজো করবে? আরে বাবা, ওরা এইভাবে যে অসভ্যতামিটা করছিল, কত পুলিশ আহত হয়েছে। পুলিশ যদি না মারতো তাহলে পুলিশ আরো মার খেত, তাহলে ওদের মারবে না তো কি ওদের পুজো করবে? দেখুন, আপনি যার পুজো করবেন তার প্রসাদে যদি গোবরও আসে, আপনি তো চেটে পুটে খেয়ে নেবেন, আর এটা তো অনেক আগেই প্রমাণিত হয়ে গেছে। আর এই পুলিশকে যারা এই সমস্ত কথা দিয়ে ডিফেন্ড করছেন, আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত বলা যেতে পারে, যারা এই রাজ্যে মমতা সরকারের পুলিশের বর্বরতা দেখেছেন, যারা এই রাজ্যে দেখেছেন পুলিশ কিভাবে শিক্ষকের বুকে পেটে লাথি মেরেছে, পা তুলে দিয়েছে, কামড়ে দিয়েছে, পুলিশের সেই বর্বরচিত আচরণ যারা দেখেছেন,
তারা এই সমস্ত যুক্তিগুলো সাজাবেন। যারা দেখেছেন যে শাসকের হাতে পুলিশ কি করতে পারে বিক্ষোভকারীদের সঙ্গে, যারা প্রতিবাদ করছেন তাদের সঙ্গে, তারা এই যুক্তিগুলো দেবেন। মানে লাঠি খেতে না পেটাতে কোনটা বেশি ভালো লাগে, এই নিয়ে এখন 10 লাইনের ডেসক্রিপশন আমি দিতে পারছি না। কে শুনবে, কেনই বা শুনবে? আর পুলিশ এই যে মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ওপরে এইভাবে যে লাঠিচার্জ করেছে, অতি সক্রিয়তা দেখিয়েছে, এই নিয়ে একটা শতপ্রণোদিত মামলা করেছিলেন একজন আইনজীবী সুপ্রিম কোর্টে, এবং সেখানে জরুরি শুনানির জন্য তিনি আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সূর্যকান্ত তিনি সেই আবেদন খারিজ করে দিয়েছেন। আইনজীবী বলেন যে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার বিরোধিতা করে এনটিএ সংস্কার করতে হবে এই দাবিতে, এবং এর সঙ্গে আরো একগুচ্ছ দাবিতে আন্দোলনকারীরা বিক্ষোভ বা প্রতিবাদ করছেন, তারা মিছিল করেছেন। এই পর্যন্ত বলার পরে প্রধান বিচারপতি নাকি আইনজীবীকে থামিয়ে দেন, এবং তারপরে আইনজীবী যখন কয়েকটি ভিডিও দেখাতে চান যে দেখুন এই যে ভিডিওগুলো, এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে পুলিশের অতি সক্রিয়তা কিভাবে নেমে এসেছে এই ছাত্রদের ওপরে, সেইটা দেখানোর সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন এসব ভিডিও দেখায় আমাদের কোনো আগ্রহ নেই, আর আমাদের সময়ও নেই এসব দেখার। দিল্লি হাইকোর্টেও যখন এই মামলা ওঠে তখন দিল্লি হাইকোর্টের তরফ থেকেও এই মন্তব্য করা হয়েছে যে এসবের মধ্যে আমাদের জড়াবেন না। যদিও জানা যাচ্ছে পরে দিল্লি হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই সংক্রান্ত যা ভিডিওগ্রাফি করা হয়েছে, যা রেকর্ডিং করা হয়েছে, সেগুলো যেন সংরক্ষণ করা হয়, সেসব কোর্ট পরে দেখবে। এবার আপনাদের মনে আছে প্রধান বিচারপতি মাননীয় সূর্যকান্ত তিনি কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন দেয়ার আর ইয়াংস্টার্স লাইক ককরোচেস, দে ডোন্ট গেট এনি এমপ্লয়মেন্ট, দে ডোন্ট হ্যাভ এনি প্লেস ইন প্রফেশন। এই মন্তব্যের পর থেকেই হাসতে হাসতে এই ককরোচদের আবির্ভাব, এখন তারা কাঁদতে কাঁদতে এগিয়ে চলেছে। পরবর্তীকালে প্রধান বিচারপতি সামনে এসে বলেছিলেন যে তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে, তিনি এই কথা মোটেই বলতে চাননি, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, তিনি এরকম কিছু মিন করে এই কথাটা বলেননি, তার কথার ভুল ইন্টারপ্রিটেশন সামনে রাখা হচ্ছে। এবার এই যে প্রধান বিচারপতি আজ বলেছেন সময় নষ্ট করবেন না, ভিডিও আমরা দেখবো না, ওসব আমাদের অত সময় নেই, এইটারও নিশ্চয়ই কেউ কেউ ভুল ব্যাখ্যা করবেন এবং বলবেন যে হয়তো ব্যক্তিগত রোষ, ব্যক্তিগত একটা রাগের আক্রোশের জায়গা থেকে প্রধান বিচারপতি এরকম একটা কথা বলেছেন। কিন্তু আমি আপনাদের বলতে চাই যে সেটা কিন্তু একেবারেই নয়, এটাও কিন্তু সম্পূর্ণ ভুল বোঝাবুঝি, একেবারে ভুল হয়েছে, ভুল বুঝছে মানুষজন, আমরা কিন্তু ভুলই বুঝি সবসময়। এবার তাহলে সমাধানটা কি? দেখুন আমার কাজ হচ্ছে সমাজে যে প্রশ্নগুলো উঠছে সেগুলোকে সম্মিলিতভাবে আপনাদের সামনে তুলে ধরা, ক্ষমতাকে যে প্রশ্নগুলো করার দরকার সেগুলোকে সামনে রাখা, সমাধান দেওয়ার এবং উত্তর দেওয়ার কাজটা অন্য লোকের, এবং তার জন্যও লোক রয়েছে, আপনার এই প্রশ্নের উত্তর, আপনার এই সমাধান দেওয়ার লোকজন রয়েছে, কিন্তু তাদের সামনে গিয়ে আপনি তো ভয়ে মুখই খুলতে পারবেন না, সমাধান কথাটা বলা তো অনেক দূরের কথা। আপনার জনপ্রতিনিধি, আপনার এমএলএ, এমপি, কাউন্সিলর, নেতা, তারা সকলে রয়েছেন আপনাকে সমাধানটাই দেওয়ার জন্য। আমি এই প্রশ্নগুলোর কথা আপনাদের সামনে তুলে ধরছি, সেটাকে তো আপনি অগ্রাহ্য করবেনই, উল্টে আমার কাছ থেকেই উত্তর চাইবেন, আর যার কাছ থেকে উত্তর চাওয়ার কথা, উত্তর দেওয়াটাই যার কাজ, তার সামনে গিয়ে আপনি মুখটা পর্যন্ত খুলবেন না। দেখুন আমার পেশার বাধ্যবাধকতা রয়েছে যে আমি পক্ষ নিতে পারবো না, আপনার তো তা নেই, আপনি তো কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝে পরিষ্কার পক্ষ নিয়ে ঠিকের দিকে যেতে পারবেন, তাই তো? আপনাকে সেখানে আটকানোর কোনো ব্যাপার নেই। এবং তারই সঙ্গে বলতে হয় যে আপনি যদি দেশের কথা, দশের কথা, মানুষজনের কথা, ছাত্রছাত্রীদের কথা, ভবিষ্যতের কথা না ভাবেন, তাহলে আপনি অন্য কারোর কাছ থেকেও সেটা এক্সপেক্ট করতে পারেন না। আপনার বুদ্ধিমত্তা তো হুইল চেয়ারে বসে নেই যে আপনাকে যেদিকে ঘোরানো হবে আপনাকে সেদিকেই ঘুরতে হবে। উঠে দাঁড়ান, দেখুন পরিষ্কার করে অনেক কিছু দেখতে পারবেন, পরিষ্কার অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে সেই সেন্টিমেন্টাল সিন, আজ তোমার পরীক্ষা ভগবান, সন্ধ্যা রায় চিৎকার করে কান্নাকাটি করে খুব সিরিয়াসলি শুরু করেছেন আজ তোমার পরীক্ষা ভগবান, ইতিমধ্যে টুং করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো ভগবানের পরীক্ষার প্রশ্নপত্রই তো লিক করে গেছে। এবার আজকের পর্ব এখানেই শেষ করছি, আপনাদের মতামত অবশ্যই জানাবেন, ভালো থাকবেন।